হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। আমার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে ছবি পোস্ট করেছে। ছবিটা দেখেই বোঝা যায় দুইজন খুব ক্লোজ। গার্লফ্রেন্ডের এই আইডিতে আমি অ্যাড নাই। আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, তোমার এই আইডির কথা আমাকে বলনি কেন? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কোনো আইডি রায়হান? আমার তো একটাই আইডি, সেটাতে তো তুমি আছো। পোস্ট বের করে সুইটিকে দেখালাম। সুইটি চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, ওমা দেখছো বাবু, ছেলেটা কি ফাজিল, আমার ছবি দিয়ে ফেক আইডি খুলছে। তুমি এক্ষুনি রিপোর্ট করো। আমি আইডিতে রিপোর্ট করলাম। এরপরে ওই আইডিটা খুঁজে পাইনি। মনে হয় ফেসবুক ব্যান করে দিয়েছে। এর কিছুদিন পরে আরেকটা আইডি দেখলাম। সুইটি দেখে বলল, বাবু, আমি আর ফেসবুক চালাব না। এসব ফাজিল ছেলেরা শুধু আমার ছবি দিয়ে কয়দিন পর পর ফেক আইডি খুলে, আবার দেখ ছবি এডিট করে অন্য ছেলের সাথে ছবি পোস্ট করে। ভাগ্যাইস, তুমি দেখছ? যদি আব্বু দেখো তো তাহলে আমাকে মেরেই ফেলত। সুইটির আব্বু অবশ্য বিদেশে থাকে। শুক্রবারে সুইটিকে কল দিলাম। আজ বের হতে পারবা? না বাবু, আজ বের হতে পারবো না। ভেবেছিলাম শুক্রবার আর বের হব না। এক বন্ধু জোর করে নিউ মার্কেটে নিয়ে গেল। সুইটি একটা ছেলের সাথে নিউ মার্কেটে এসেছে। রাতে আমাকে বলল, বাবু তুমি রবিনকে চিনো না? ও তো আমার কাজিন। আম্মু আমাকে পাঠিয়েছে একটা জিনিস কিনতে। তুমি কি আমায় অবিশ্বাস্য করো রায়হান? না না, অবিশ্বাস্য কেন করব? সুইটির সাথে আমার 2 বছরের সম্পর্ক। মেয়েটা খুবই ভালো, দেখতেও বেশ সুন্দর। রবিনের সাথে আমার একদিন দেখা হলো টিএসসিতে। রবিন অবশ্য আমাকে দেখে ডাকল, রায়হান ভাই। আমি প্রথমে চিনতে পারিনি, পরে চিনলাম, আরে এটা তো সুইটির কাজিন। রবিন আমার কাছে এসে বলল, আপনি রায়হান ভাই না? রবিন আমাকে কি করে চিনল বুঝতে পারলাম না। সুইটি কি ওর ফ্যামিলিতে আমার কথা বলেছে? মেয়েটা দেখি খুবই কাজের। হ্যাঁ, আমি রায়হান। আপনি? আমি রবিন। আপনি তো সুইটির কাজিন, তাই না? হতবাক হয়ে চেয়ে রইলাম। রবিন বলল, সুইটি আপনার কথা প্রায়ই বলে। সুইটি আপনার কে হয়? আপনি খুব ভালো মানুষ তাই বলছি। সুইটি আমার গার্লফ্রেন্ড। আমার কথা হারিয়ে গেছে। কোনোমতে নিজেকে সামলিয়ে জিজ্ঞেস করলাম, কতদিনের সম্পর্ক আপনাদের? 3 বছর ভাই। ছেলে দেখি আমার সিনিয়র। ভাই সময় আছে? হ্যাঁ ভাই। ছেলেটার মুখে এখনো হাসি লেগে আছে। একটু পরে অবশ্য হাসিটা থাকবে না। আমরা মধুর ক্যান্টিনে আসলাম। আগে একটু চা খেয়ে নেই। রবিনের হাসিটা দেখতে ভালো লাগছে। ও ভাবছে গার্লফ্রেন্ডের কাজিনের সাথে সম্পর্কে ভালো হচ্ছে, সামনে কাজে লাগবে। বলা তো যায় না যদি পালিয়ে বিয়ে করতে হয়। চা খেতে খেতে বললাম, রবিন তুমি কি সুইটির কোনো ফেক আইডি দেখেছ? রবিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাই, কয়েকটা ফাজিল পোলা এই কাজ করেছে। ঠিক আমার মতোই ওকে বুঝান হয়েছে। আইডিটা এখন নাই, তাই না? আমি রিপোর্ট করার পর আর নাই। আইডি ঠিকই আছে, তোমাকে ব্লক করা হয়েছে। এবার অন্য আইডি থেকে সুইটির আইডি খুঁজে বের করলাম। রবিন ঠিক বিশ্বাস করতে পারছে না। ভাই আপনি এসব জানলেন কি করে? একটু হেসে বললাম, আমিও তোমার মতো একজন ক্যান্ডিডেট। বলেন কি? আমি তো জানতাম তুমি সুইটির কাজিন। একটা ফেক আইডি খোলা ছেলেকে মেসেজ দিলাম, আমি সুইটির কাজিন, তোমার সাথে কথা আছে, যোগাযোগ করো। আমি আর রবিন হতবাক হয়ে শুনছি রাসেলের কথা। রাসেল হল সুইটির ছবি দিয়ে ফেক আইডি খুলেছে। এটা অবশ্য সুইটির কথা। আসল ঘটনা, রাসেলের সাথে সুইটির সম্পর্কে 4 বছর ধরে চলে। রবিন বলল, ভাই আপনি তো আমার 1 বছরের সিনিয়র। 3 জন মিলে আর 2টা আইডি রাজন আর আসলামকে পাওয়া গেল। এরা সবাই সুইটির বয়ফ্রেন্ড। রাজনের সাথে সম্পর্ক 5 বছর আর আসলাম আমাদের সবার সিনিয়র। ওর সাথে সুইটির সম্পর্ক 6 বছর। প্রতি বছর একজন করে যোগ হয়।
সুইটি এখন আমাদের কারো সাথে যোগাযোগ করছে না। ওর বাবা বিদেশ থেকে আসছে, কাজেই এখন ও খুব ব্যস্ত থাকবে। এটা অবশ্য আমাদের সবাইকে আলাদাভাবে জানিয়েছে সুইটি। একজন মধ্যবয়স্ক লোকের সাথে সুইটিকে দেখলাম আমরা। এখন আমরা 5 জন একসাথে সুইটিকে ফলো করি। রাতে সুইটিকে মেসেজ করলাম, আজ তোমার বাবার সাথে তোমাকে দেখলাম। তোমরা শপিং গেছিলা বুঝি? হ্যাঁ, পরে কথা হবে। এখন আমাকে মেসেজ দিবে না। রবিন আমাকে কল দিয়ে বলল, ভাই জলদি আসেন। কি হয়েছে ভাই? আসেন, আপনাকে বলছি সব। ছেলেটাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। আমি রবিনের সাথে দেখা করতে গেলাম একটা রেস্টুরেন্টে। গিয়ে দেখি রাসেল আর আসলামও এসেছে। মনে হয় সুইটির নতুন কোনো বয়ফ্রেন্ড পাওয়া গেছে। কি হয়েছে রবিন? আজ সুইটির বাবার সাথে দেখা। একটা 10 বছরের মেয়ে নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম সুইটির ছোট বোন হবে। আমি সামনে গিয়ে সালাম দিলাম, আঙ্কেল কেমন আছেন? উনি আমাকে চিনতে পারল না, চেনার কথাও না। আমি বললাম, আমি সুইটির ক্লাসমেট। আমাকে আঙ্কেল ডাকছেন কেন? আপনি সুইটির বাবা না? বিরক্ত হয়ে বললেন, সুইটি আমার স্ত্রী, এটা সুইটির মেয়ে। ভাই, আমি দ্রুত পালিয়ে এসেছি। পরে খবর নিয়ে জানলাম উনি সুইটির দ্বিতীয় হাজব্যান্ড। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি বোনাস গল্প নিয়ে হাজির হলাম। যেদিন এক ঘর ভর্তি লোকের সামনে আমার শাশুড়িমা আমাকে বললেন, ছেলে আমার MA পাস। তাকে জন্ম দিতে কম কষ্ট হয়নি, জীবন মরণ প্রশ্ন গেছে। সেই ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করতে কম খরচ যায়নি আমার। তার খরচ কিছুটা তো তোমার বাবা মাকে পোষাতে বলো। আমিও ঘর ভর্তি মানুষের সামনে বজ্রকণ্ঠে আর সাথে কিছুটা ব্যঙ্গ করেও বলেছিলাম, আমিও তো BBA অনার্স করেছি, মাস্টার্সে ভর্তি হয়েছি, লেখাপড়ার খরচ এখনো বাবা বহন করছেন। আমার বাবা মায়ের তো মোটেও খরচ করতে হয়নি। আর আমাকে তো আমার মা জন্ম দেননি, বরং বাণিজ্য মেলায় একটার সাথে একটা ফ্রি অফার চলছিল, সেখান থেকে পেয়েছেন। তার তো কোনো কষ্টই হয়নি। শাশুড়ি মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। তার পুত্রধনটি মানে আমার পতি মহাশয় আমার কাছে এসে চুলের মুঠিতে হাত দিয়ে বললেন, মায়ের সাথে বেয়াদবের মতো কথা বললে জানে মেরে ফেলত কে। আমি হাতখানা সরিয়ে বললাম, আমি জানি সে তুমি পারবে। মায়ের পুত্রধন বলে কথা, তাতে আমরা যে যেতুক চাইছে, জানাতে যেতুকের শাস্তি কি? আমার শাশুড়ি চোখ দেখলে মনে হয় রাগে চেয়ার থেকে লাল লাল আগুন ঝরছে। পারলে সে আগুনে আমাকে ছাই করে ফেলেন। তিনি বললেন, আমরা তো আর যেতুক চাইছি না। বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে এটা সেটা দেয়, মেয়ে জামাতার সুখ দুঃখে টাকা দেওয়া যেতুক কেন হবে? এসব উপহার দেওয়া তো সমাজের নিয়ম। সেটা কি তোমার বাবা জানেন না? জি মা, বর্তমান সমাজে যেতুকের আরেক নাম উপহার। শাশুড়ি মা বেশ রেগেই বললেন, নিজের মেয়ে জামাইকে এতটুকু সাহায্য করতে না পারলে তোমার বাবা মেয়ে কেন বিয়ে দিলা? ঘরে খুঁটি করে রাখত। তারা তো আর আপনাদের উপহার চাইবার নিয়ম জানত না, তাই বিয়ে দিয়েছেন। বেশি কথা বলবা না। মুখে মুখে তর্ক আমার পছন্দ না। বাবার বাড়ি থেকে টাকার ব্যবস্থা করে না আনতে পারলে তালাকনামা হাতে ধরিয়ে দিব। তারপর লাথি মেরে ঘর থেকে বের করে দিব। আমি কাচুমাচু মুখ করে বললাম, এমনটা করবেন না প্লিজ মা। তালাক হলে লোকে কি বলবে? সমাজে মুখ দেখাব কি করে? আমার জীবন তো নষ্ট হয়ে যাবে। আমি এখনই বাবার বাসায় গিয়ে তাকে বলছি, তিনি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে ফেলবেন। দেখলাম তাদের চোখে মুখে বিশ্বজয়ের আনন্দ। আমি বোরকাটা পরে বাড়ি থেকে বের হবার সময় মাথা নিচু স্বামীকে বললাম, আমার কাছে বাড়ি যাবার রিক্সা ভাড়া নেই। তিনি 100 টাকার একটা নোট আমাকে দিলেন আর বললেন, কথা বলে জলদি বাড়ি ফিরবি। আমি টাকাটা নিয়ে ঘর থেকে বের হতে হতে শুনলাম শাশুড়ি বললেন, কাকে কিভাবে পরস্থ করতে হয় আমার জানা আছে, কার দুর্বলতা কি আমি জানি। আমি বাড়ি ফিরলাম ঘন্টা 4-5 পর। একা ফিরলাম না, সাথে কজন পুলিশ অফিসারও ছিলেন। পুলিশ দেখে আমার শ্বশুর বাড়ির সবার মুখগুলো চুপসে গেল। বড় যে পুলিশ অফিসারটি, তিনি ঘরের সবাইকে উদ্দেশ্য করে বললেন, যেতুকের জন্য ঘরের বউকে অত্যাচার করার জন্য আপনাদের বউ মামলার আবেদন করেছেন। প্রথম পর্যায়ে সবাইকে শুধু সতর্ক করে গেলাম,
এরপর মিসেস পাখির গায়ে হাত তুললে বা জেতুকের জন্য তাকে শারীরিক মানসিক নিয়াত করলে গোষ্ঠীশুদ্ধ তুলে নিয়ে যাব। দারোগাবাবু আরও কিছু কথা বলে চলে গেলেন। তিনি চলে যেতেই আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম, তালাক দিবেন তো দিন, কিন্তু তার আগে কাবিনের 5 লক্ষ টাকা রেডি রাখবেন। মহারানার টাকা আমি মাফ করেই দিয়েছিলাম। আসলে বিয়ের প্রথম রাতে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে তা মাফ করিয়ে নিয়েছিলেন, কিন্তু এখন সেটা আমার চাই। আজকের ঘটনার পর মাফ করার তো প্রশ্নই ওঠে না। উল্টো আমাকে মহারানার দাবি আদায় না করে স্পর্শ করার জন্য রেপ কেসে ফাঁসিয়ে দিব আপনার পুত্রধনটিকে। ও হ্যাঁ, আমাকে মারার চিন্তা ভুলেও করবেন না। আমি থানায় লিখিতভাবে বলে এসেছি, আমার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে, কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো ক্ষতি আমার হলে পুলিশ এসে আপনাদেরকেই ধরবে। আর হ্যাঁ, আমার কাবিনের টাকা রেডি করে জলদি আমাকে মুক্তি দিন। এমন লোভী পরিবারে থাকতে আমার গা গিন গিন করছে। এখন বাবার বাড়ি যাচ্ছি, নয়তো দেখা যাবে আমাকে মেরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিবেন। পরে পুলিশ আপনাদের ধরে শুলে চড়ালেও তো আমি তা দেখতে পারবো না, জীবিত হব না। নিজের সেফটি ফার্স্ট। আমি স্বামী, শ্বশুর শাশুড়ি, দেওরের মুখটা দেখার মতো হয়েছিল বটে, তবে এ কার্টুনদের বেশি সময় দেখার মতো সময় আমার হাতে নেই। তারা নিশ্চিত ভাবতে পারছে না একটা চোরের মূল্য এবং আমাকে শোনানো কিছু অকথ্য ভাষা, আর যেতুক চাইবার মূল্য তাদের এভাবে দিতে হবে। সকালে আমাকে যেতুকের দাবি করে চর না মারলে আজ আমি তাদের লক্ষ্মীমন্ত ঘরের বউ থাকতাম। তারা আমার শান্তশিষ্ট বিড়ালের মতো রূপটা দেখে ভেবেছিলেন আমাকে লাঠি ঝাঁটা যায় মারুক, আমি তাদের পায়ের কাছে গিয়ে মিউ মিউ করব, কিন্তু তারা মানুষ চিনতে ভুল করেছে। বিয়ের আগে আমার নামে ভালো করে খোঁজ করলে জানতো বিড়ালের মুখোশ পরা একটা বাঘিনীকে তারা পুত্রবধূ করেছে। যেই আমি অন্যের সাথে অন্যায় হওয়াকে সমর্থন করি না, সে কিনা নিজের সাথে অন্যায় মুখ বুঝে সহ্য করে নিবে। হ্যাঁ, বিপদ আপদে আপন মানুষই আপন মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে। সে হোক ভাই বোন, আত্মীয়, বন্ধু কিংবা মেয়ে জামাই, কিন্তু সাহায্য চাইবারও ধরন আছে। তারা আমাকে বুঝিয়ে বলতে পারত, বলতে পারো তো ধার হিসাবে নিবে বা এখন সাহায্য করুক পরে ফিরিয়ে দিবে, কিন্তু তাদের চাইবার ধরন যেন আমার বাবার কাছে তারা টাকা পায় অথবা আমার বাবা মেয়ে বিয়ে দিয়ে খুব ঠেকে গেছে, তাদের টাকা দিতে বাবা বাধ্য। যে যেমন তার সাথে তেমনই করতে হয়, যেমন কুকুর তেমন মুগুর। যাই হোক, বাবার বাড়ি যাচ্ছি, বাবাকে ঘটনাটা বলতে হবে। জানি বাবা শুনলে মুচকি হেসে বলবেন, ঠিক করেছিস। আমার মাদার বাংলাদেশ, বাংলার সরল মায়ের মতোই চিন্তায় কেঁদে কেটে এক করবে। তাকেও সামলাতে হবে। উফ, সকাল থেকে কি খারাপ দিনটাই না গেল, আর ধকল সহ্য হচ্ছে না। চা খেতে হবে, কড়া লিকার, দুধ চিনি বেশি দিয়ে। যেতুক নামক সামাজিক ব্যাধির চিকিৎসা কিছুটা কেশলে করতে হবে, তবে সমাজে পরিবর্তন আসবে। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।